কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়ব। আমার মৃত্যু হবে ছোট্ট একটা ক্যাপসুলের কারণে, যার নাম টার্ডে। ক্যাপসুলটা আমার বাবার তৈরি। তিনি বাংলাদেশি বিজ্ঞানী। গত 22 বছর পরিশ্রম করে এই ক্যাপসুল তৈরি করেছেন। তার ধারণা, টার্ডে নামক ক্যাপসুল খেয়ে মস্তিষ্ক ভ্রমণ করা সম্ভব। কিন্তু এ পর্যন্ত যারা এই ক্যাপসুল খেয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই অজ্ঞান হয়ে গেছে। জ্ঞানহীন জীবিত রয়েছে একটানা 24 ঘন্টা। 24 ঘন্টা পেরোতেই নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে গেছে। অথচ পুলিশ যখন বাবাকে ধরে নিয়ে যাচ্ছিল, বাবা হাসতে হাসতে চিৎকার করে বলছিল, আমি সফল, আমার রিসার্চ সফল, আমি একজন সফল বিজ্ঞানী। আশ্চর্য! বাবা এই কথা কেন বলল? ক্যাপসুল যারা খেয়েছে সবাই 24 ঘন্টার মধ্যে মারা পড়েছে। তাহলে বাবা সফল হলো কিভাবে? তাহলে কি সত্যি সত্যি নতুন জগতে পা রেখেছিল ওরা? আমি জানি, বিস্ময়কর এই ক্যাপসুল খাওয়া মানেই মরণ ফাঁদে পা দেয়া। জেনে শুনে পা বাড়িয়েছি, কারণ আমি প্রমাণ করে দিতে চাই বাবা নির্দোষ। তার গবেষণায় কোনো ভুল ছিল না। আরও একটি কারণ আছে, সেটা হলো টার্ডে ক্যাপসুলের মূল্য রহস্য উদ্ঘাটন। কি এমন আছে এই ক্যাপসুলে? এর দ্বারা কি সত্যি সত্যি ভবিষ্যতে যাওয়া সম্ভব? কিংবা এই ক্যাপসুল খেয়ে এতগুলো লোক মরলই বা কেন? কৌতূহল আমার গলা অবধি চলে এসেছে, যার ফলে আমি এখানে বাবার ল্যাবে। এটা বর্তমান সময় নিষিদ্ধ জায়গার মধ্যে অন্যতম। প্রশাসনের পক্ষ থেকে 24 ঘন্টা পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখন মাঝরাতেও দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। দুঃখিত, দাঁড়িয়ে নয়, পাহারা দিতে দিতে এখন দেয়ালে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে ওরা। এই সুযোগে চুপচাপ ভেতরে চলে এসেছি। এই তো, কম্পিউটার টেবিল থেকে চারকোনা পিসি সরিয়ে দিতে একটা লকার বেরিয়ে এলো। এই লকারটা কি পুলিশের নজরে পড়েনি? যাক, ভালোই হয়েছে। পুলিশ দেখলে সঙ্গে নিয়ে যেত, আর আমার মাইন্ড ট্রাভেলিংও হতো না। লকার খুলতে পাসওয়ার্ড লাগবে। আমি জানি বাবা সব কিছুতে একটা পাসওয়ার্ডই ব্যবহার করেন, ইংরেজি অক্ষরে MIRAZ, মিরাজ আমার নাম। বোতাম চাপতেই লকার খুলে গেল। ঘুরে ছোট্ট একটি কাঁচের শিশি, যার উপর মার্ক পেন দিয়ে ইংরেজি অক্ষরে লেখা মাইন্ড ট্রাভেলার। একটা সবুজ রঙের ক্যাপসুল। দেখি মনে হচ্ছে স্বাভাবিক কোনো ক্যাপসুল, আদতে এটা অসাধারণ। ক্যাপসুলটা হাতে নিয়েই টর্চ লাইটের আলোয় ভালো করে চেয়ে দেখলাম। এই বুঝি বাবার বিস্ময়কর আবিষ্কার, যার জন্য বাবা আজ জেলে? কি অদ্ভুত! ছোট্ট একটি ক্যাপসুল, অথচ কি বিস্ময়কর ক্ষমতা তার। কয়েক মুহূর্তের ব্যবধানে অন্য জগতে পৌঁছে দেয়, সম্পূর্ণ অন্য জগতে। বাবার মুখে শুনেছি টার্ডে ক্যাপসুল খেয়ে যে যেখানে খুশি যাওয়া সম্ভব। সত্যি কি তাই? এমন হলে আমিও একটা জায়গায় যেতে চাই, যেখানে মা আছেন, অস্ট্রেলিয়া। গিয়ে জিজ্ঞেস করতে চাই, কেন চলে এসেছো মা? একটিবারের জন্য কি আমার কথা মনে পড়েনি তোমার? একটিবারের জন্যও না? এটা কি? ক্যাপসুল দেখতে দেখতে কম্পিউটার অন হয়ে গেল। খেয়াল করিনি, কিন্তু আমি তো অন করিনি। তাহলে কি করলো? আমার আশেপাশে কেউ আছে কি? কি ওখানে? টর্চ লাইটের আলো বোঝা যাচ্ছে না। এক পা ফেলে এগোতে লাগলাম। না, কিছুই নেই। একটা ডাস্টবিন। ডাস্টবিনের ভেতরে কম, বাইরে ময়লা বেশি। বাবার সব সময় এমন। দূর থেকে ফেলনা জিনিসপত্র ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেললেন। খুব কম সময় নিশানা ঠিক থাকে। বেশিরভাগ সময় ডাস্টবিনের বাইরে ময়লা আবর্জনা জমা হয়। ফেলনা কাগজপত্র ফ্লোর থেকে তুলে ডাস্টবিনে ফেলতে ফেলতে হঠাৎ থমকে গেলাম। একটা উচ্ছিষ্ট সিগারেটের অংশ ফ্লোরে পড়ে আছে। বাবা তো সিগারেট খেতেন না, তাহলে এটা কে ফেলে রাখলো এখানে? আমি আরো আশ্চর্য হলাম যখন দেখলাম সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে ধোঁয়া পড়ছে। তাহলে কি আমি আসার আগে কেউ এখানে এসেছিল? সিগারেট এখনো জ্বলছে, তার মানে সেই আগন্তুক বেশিক্ষণ আগে এখানে আসেনি। কিন্তু কেউ একজন মাঝরাতে বাবার ল্যাবে কি করতে আসবে? আমার এখন মনে হচ্ছে ল্যাবে কেউ একজন ঘাপটি মেরে বসে আছে। সন্দেহ মেটাতে টর্চ মেরে পুরো ঘর ঘুরে ঘুরে দেখলাম। ঘরটা বিশাল বড়, তবে এ ঘরে খালি জায়গা খুবই কম। এদিকে ওইদিকে জিনিসপত্রে ভরপুর। তিন দিকে তিনটি বড় বড় টেবিল। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে বাবার জিনিসপত্র। একপাশে কম্পিউটার টেবিল। কম্পিউটার টেবিলের দিকে তাকাতেই মনিটরে চোখ পড়ল। কম্পিউটারে অটোমেটিক প্রোগ্রাম লোড হচ্ছে। তাহলে কি এসব আগে থেকেই সেট করা? বাবা কি তাহলে জানতেন এমনটা ঘটতে চলেছে? জেনে যদি থাকেন, তাহলে সতর্ক হননি কেন? আপনি একটা অডিও চালু হয়ে গেল। কি আশ্চর্য! এটা তো বাবার কণ্ঠ। মিরাজ, এতক্ষণ লকারে রাখা ক্যাপসুল পেয়ে গেছো নিশ্চয়ই। আমি সবুজ রঙের ক্যাপসুলের দিকে একবার তাকালাম। ধরা পড়ার আগে ক্যাপসুলটা খেয়ে নিও। আমি চাই না আমার আবিষ্কার বৃথা যাক। তুমি নিশ্চয়ই ভাবছো কম্পিউটারে চালু হলে কিভাবে।
ওটা আর কেউ না, স্বয়ং তুমি নিজে চালু করেছো। একটু আগে যে লকারটা খুলেছো সেটাতে শুধু পাসওয়ার্ড চাইলেই আনলক হতো না, প্রয়োজন হতো তোমার ফিঙ্গারপ্রিন্ট। আমিও প্রতিটি বোতামে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগিয়ে রেখেছি, যা তুমি লকার খোলার সাথে সাথে কম্পিউটারে অ্যাক্সেস হয়ে যায় এবং এই অডিও মেসেঞ্জারগুলো শুনতে পাও। আমার হাতে বেশিক্ষণ সময় নেই। ওরা যারা ক্যাপসুল খেয়ে মারা গিয়েছে সবাই সফলভাবে মাইন্ড ট্রাভেল করেছিল, শুধু আফসোস ফিরে আসতে পারেনি। আমার বিশ্বাস তুমি পারবে। অডিও ক্লিপ বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিডিও চালু হয়ে গেল। স্ক্রিনে বাবার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। মিরাজ, এতগুলো লোক কেন মরেছে জানো? কারণ তারা সময় মতো ফিরে আসতে পারেনি। তার ক্যাপসুলের কাজ হলো বর্তমান থেকে দূরে নতুন দুনিয়ায় নিয়ে যাওয়া। এটা হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে, হতে পারে পৃথিবীর বাইরে। ঠিকঠাক কোনো লোকেশন নেই, তবে যেখানে যাও 24 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। আর এই কাজটাই পারেনি ওরা, তাই মৃত্যু হয়েছে। তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, টার্ডি ক্যাপসুল খাওয়ার পর সময় থমকে দাঁড়ায়, ঘড়ির কাঁটা চলে ধীর গতিতে। আর তাই বর্তমান সময়ের 1 ঘন্টা পুরো একদিন ট্রাভেল করে আসা সম্ভব। অর্থাৎ ক্যাপসুল খাওয়ার পর 24 ঘন্টা নয়, 24 দিন পর্যন্ত তুমি বেঁচে থাকতে পারবে। 24 দিন পেরোতেই তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আর একটি কথা, ফিরে আসার চাবি আমার কাছে নেই, সেই চাবি তোমার খুঁজে বের করতে হবে। যতক্ষণ চাবির সন্ধান না পাও ততক্ষণ তুমি ক্যাপসুলটা খাবে না। লুকিয়ে রাখবে, চাবি পেলে তবেই যাবে মাইন্ড ট্রাভেলিং এ। এবার যাও, পালিয়ে যাও এখান থেকে, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারো। পকেট থেকে বাসার চাবি বের করলাম। মাইন্ড ট্রাভেলিং করে ফিরে আসার চাবিটাও কি দেখতে এরকম? কোথায় পাবো সেই চাবি? চাবি না পেলে ক্যাপসুল খাওয়া নিষেধ। আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। বার করে ঢুক দিলাম। ভাবছি ক্যাপসুলটা খাওয়ার পর 24 দিনের মধ্যে যদি চাবির সন্ধান না পাই তাহলে ফিরে আসবোই বা কীভাবে? সময় মতো ফিরতে না পারলে সবার মতো আমাকেও যে মরতে হবে। এবার সত্যি সত্যি কেউ একজন এগিয়ে আসার শব্দ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কার্পেটের উপর এক পা ফেলে সতর্কতার সঙ্গে এগিয়ে আসছে। তাহলে কি ধরা পড়ে যাব? না না, এ হয় না। দ্রুত কাচের শিশিটা ঢাকনা খুলে সবুজ রঙের ক্যাপসুলের মুখ দিয়ে গিলে ফেললাম। মাথাটা কেমন যেন ঘুরছে, চোখ দুটো বন্ধ, ঝাপসা হয়ে আসছে। তাল সামলাতে না পেরে ফ্লোরে ঢলে পড়লাম। যখন সজ্ঞানে আসলাম বুঝতে পারছি আমার হাতে আছে 24 ঘন্টা। এর মধ্যে ফিরে আসতে হবে, না হলে নির্ঘাত মৃত্যু। চোখ খুলে নিজেকে পুকুর পাড়ে আবিষ্কার করলাম। পরন্ত বিকেলে বাঁশের মাচায় বসে আছে। আমার পাশে পুকুরে ঢলঢলে জলে পা ডুবিয়ে বসে আছে এক যুবতী। মাই গড, এ তো সেই মেয়ে যাকে এতদিন মনে মনে কল্পনা করেছি। মেয়েটিকে নিয়ে কত ভাবনা ছিল আমার, কত স্বপ্ন বুনেছে তাকে ঘিরে। আর সে সত্যি সত্যি সামনে বসে আছে। ভাবতেই গা শিউরে ওঠে। তবে কি সত্যি সত্যি মাইন্ড ট্রাভেল করেছি? আপনি কি এখানে রোজ আসেন? মেয়েটি বিনতি গলায় বলল। আমি কি বলবো? বাবার আবিষ্কারের টার্ডে ক্যাপসুল খেয়ে এসেছি এখানে। এটা আমার কল্পনার জগৎ, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আমি আপাতত আমার মস্তিষ্কের বিচরণ করছি। আগামী 24 দিনের মধ্যে আমাকে ফিরে যেতে হবে, যা পৃথিবীর সময় প্রায় 24 ঘন্টা। এসব বললে হয়তো সে হেসে উড়িয়ে দেবে, পাগলও ভাবতে পারে। তাই সত্যিটা লুকিয়ে রাখলাম। প্রথম কথাটা শুরু হলো মিথ্যে দিয়ে। হ্যাঁ, আমি রোজ এখানে আসি। এখানকার পরিবেশ আমাকে খুব টানে। এখানে এলে মনে হয় অন্য এক জগতে হারিয়ে গেছি। মেয়েটি আমই হেসে বলল। আমারও তাই মনে হয়। দূর থেকে দেখেই বুঝেছিলাম জায়গাটা সুন্দর, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। এসে দেখি কাছ থেকে আরো বেশি সুন্দর। আপনি অনেক সুন্দর। কথা শেষ হবার আগে সে পা দিয়ে কয়েকবার পানিতে আঘাত করলো। মুহূর্তে পুকুরের নীরব জলের শব্দের সঞ্চার হলো। একের পর এক ঢেউ ছুটে যেতে লাগলো। সে ঢেউয়ের শব্দ তাল মিলিয়ে সে আমায় বলল। আমি এদিকটাই নতুন। বলে শান্ত হয়ে গেল। পুকুরের জল এখনো নড়ছে নিঃশব্দে। আমি তাকিয়ে আছি মেয়েটির দিকে, আর সে উদাসীনী ভাবে তাকিয়ে আছে দূর আকাশে। পুকুরের ওপারে বিদীর্ণ ফাঁকা মাঠে ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে উড়ে বসছে। হঠাৎ মনে হলো, কোথায় আছি আমি? এটা কি অস্ট্রেলিয়া? কৌতূহলবশত জিজ্ঞেস করলাম। মেয়েটি আরো একবার পুকুরের জলে পা নাড়ালো, ঘুরে বসলো আমার দিকে। সে বলল। আপনি খুব মজার মানুষ, বুঝতে পারছি। আমার মন ভালো করার চেষ্টা করছেন, তবে আমার মন খারাপ ছিল না কখনো। বলেই আবার উদাসীনীভাবে দৃষ্টি রাখলো আকাশে। শিট শিট, অযথা লজ্জা পেলাম। একটু আগেই তো মেয়েটির সাথে বাংলায় কথা বললাম। অস্ট্রেলিয়ার হলে কেউ কি বাংলা কথা বলবে?
মেয়েটি হঠাৎ উঠতে উঠতে বলল, ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আপনি থাকেন কোথায়? আমি তো দ্রুত জিজ্ঞেস করলাম। দূরে, অনেক দূরে। আসি। বলে ধীর পায়ে চলতে লাগলাম। আমি নিম্ন পলক তাকিয়ে থাকলাম তার দিকে। সে যাচ্ছে, যেতে যেতে হারিয়ে যাচ্ছে আমার চোখের সামনে থেকে। এখানে শেষ হতে পারতো তার সাথে আমার কথোপকথন, পরিচয় পর্ব, মেলামেশা সবকিছু। কিন্তু তার ফেলে যাওয়া MP3 ডিভাইস অন্য কথা বলছে। এটা ফিরিয়ে দেবার জন্য আরও একবার দেখা হবে। বাঁশের মাচায় পড়ে থাকা MP3 ডিভাইস এবং হ্যাডসেট হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। পকেটে রাখা ঠিক আগ মুহূর্তে চমকে উঠলাম। আমার তো পকেটই নেই, পরেছি লুঙ্গি। লুঙ্গি পরা অবস্থায় মেয়েটি আমাকে দেখেছে। কি লজ্জা! পুরুষ মানুষের লুঙ্গি পরতে লজ্জা লাগাটা একটু অস্বাভাবিক ব্যাপার, তবে আমার জন্য লুঙ্গি পরাটা অস্বাভাবিক। ছোটবেলা বিশেষ কারণে কয়েকটা দিন লুঙ্গি পরেছিলাম, এরপর আর কোনো লুঙ্গিতে হাত লাগাইনি। গোসল শেষ, টাওয়াল তো আছেই। লজ্জা আরও বাড়লো যখন দেখলাম আমি খালি গায়ে দাঁড়িয়ে আছি। মেয়েটি তাহলে আমাকে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় দেখেছে। কি একটা বিব্রতকর অবস্থা! উফ, এর চেয়ে দেখা না হলেই ভালো হতো, অন্তত লজ্জা পেতে হতো না। এই মিরাজ, বাসায় যাবি না? বাবার পরনে উকিলের পোশাক, হাতে কালো ব্রিফকেস। আমি বললাম, উকিলের পোশাক পরে কোথায় গিয়েছিলে? ওকালতি করব, অথচ উকিলের পোশাক পরব না? আচ্ছা, তোর মাঝে মাঝে কি হয়ে যায় বলতো? বাবা দ্রুত ব্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। বাবা ওকালতি করছেন, তার মানে উকিল? ইয়া হু, এতকাল আমি এটাই ভেবেছি। ইস, বাবা যদি গম্ভীর টাইপ বিজ্ঞানী না হয়ে হাসি খুশি এক উকিল হতো। সব বিজ্ঞানী গম্ভীর, কিংবা সব উকিল হাসি খুশি এমন না। আমার বাবা গম্ভীর মানুষ, তাই এরকম ইচ্ছে। যাই হোক, ইচ্ছেটা শেষমেশ পূরণ হলো। বাবা উকিল, তার চেয়ে বড় কথা তিনি হেসে হেসে কথা বলছে, যা সত্যি অবিশ্বাস্য। কিরে, কি সব বিড়বিড় করছিস? না বাবা, কিছু না, বলেই হাঁটতে শুরু করলাম। বাবা আগে আগে হাঁটছেন, আমি তার পিছু পিছু। সূর্য ডুবে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আধার নামবে। জঙ্গলের বৃত্ত পাহাড় বেয়ে একে বেঁকে বয়ে গেছে সরু পথ। সেই পথ দিয়ে উপরে উঠতে উঠতে একসময় যখন পাহাড়ের চূড়ায় চলে এলাম, হাফ ছেড়ে তাকিয়ে দেখি একটা বাড়ির সামনে চলে এসেছি। বাবা কাঠের বেড়া ঠেলে ভেতরে চলে গেলেন, আমি গেলাম তার পিছু পিছু। প্রায় হাঁটু সমান উঁচু কাঠের মাথায় উঠলাম। বাবা পকেট থেকে চাবি বের করে দরজায় ঝোলানো তালা খুলে ভেতরে গেলেন। আমি অসতর্কতার বসে দরজার সামনে লাগানো চৌকাঠে বাধা পেয়ে অনেকটা পড়তে পড়তে উঠে দাঁড়ালাম। তৎক্ষণাৎ পায়ের নিচে কাঠের মাচা খেপে উঠল। খচখচ শব্দ হলো ঘুনি কাটা তক্তা থেকে। পুরো বাড়িটা দাঁড়িয়ে আছে কাঠের মাচার উপর। কি অদ্ভুত! আমি কল্পনায় যা যা ভাবতাম সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, একদম স্বচ্ছ, নিখুঁত, স্বপ্নের মতো, তবে সত্যি। দুপাশে দুটো ঘর, মাঝখানে যে ঘরটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে একটি চারকোনা চাঁদের টেবিল এবং দুটো চেয়ার ব্যতীত কিছুই দেখতে পারছি না। বাবা ডান দিকের ঘরটায় চলে গেলেন। তাহলে তাহলে বাঁ দিকের ঘরটা আমার। এগিয়ে যেতে লাগলাম, দেখা যাক আমার ঘরে কি কি আছে। ভেবেছিলাম আর কিছু না থাকলেও একটা গিটার অন্তত থাকবে, কিন্তু এগোরে এসে দেখি কিছুই নেই। একটা কাঠের টেবিল, টেবিলের সামনে একটি চেয়ার, শোবার বিছানাটাও কাঠের তৈরি, চারপাশে দেয়াল, সেটাও কাঠ দিয়ে বানানো। জীবনটা কাঠময় হয়ে গেল। মাথার উপর ছাদও কি কাঠের? না, বাঁচা গেল, মাথার উপর টিনের চাল। যাই হোক, এই একটা জিনিস অন্তত কাঠের না। বিছানায় গা এলিয়ে দিতেই চোখে ঘুম জুড়ে এলো। আমি চোখ বন্ধ করে রাখলাম কিছুটা সময়। উঠে দাঁড়িয়ে বিছানার পাশে থাকা কাঠের আলনা থেকে টি-শার্ট নিয়ে গায়ে জড়িয়ে দিলাম। একটা কালো জিন্স পরে লুঙ্গিটা একটানে খুলে ফেললাম। আহ, এবার শান্তি। টেবিলের ড্রয়ার টান দিয়েই অচেনা মেয়েটির ফেলে যাওয়া MP3 প্লেয়ার রেখে আবারও বিছানায় শুতে যাচ্ছিলাম। তখন চোখে পড়ল বিছানার পাশাপাশি দুটো বালিশ সাজিয়ে রাখা। একটাতে না হয় আমি ঘুমাই, আরেকটাতে আমি ব্যতীত আর কেউ তো এখানে থাকে না। দ্বিতীয় দিন। পৃথিবীর সময় কেটে গেছে প্রায় 1 ঘন্টা, আর এখানকার সময় 1 দিন। আমার মাত্র 23 দিন সময় আছে আমার হাতে। 23 দিনের মধ্যে চাবি খুঁজে বের করতে হবে। যদি না পাই, বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস, আর ফিরে যাওয়া হবে না পৃথিবীতে। কিন্তু আমার এত সব ইচ্ছে। বাবাকে কারাগার থেকে মুক্তি করব, মাকে সরাসরি এক নজর দেখব, পৃথিবীর সতেজ বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নেব, আর একজন গায়ক হব, যাকে সবাই চিনবে, জানবে। এইসব কিছু যে পূরণ হবে না। আচ্ছা,
আমার দেহটা কি এখনো বাবার লেবে পড়ে আছে? লেবের বাইরে যার পায়ের শব্দ শুনেছিলাম সেই বা কে? চোর, পুলিশ, দারোয়ান, নাকি অন্য কেউ? বাবা জেল থেকে পালিয়ে আসেনি তো? যেই হোক, লেবে এলে এতক্ষণে হয়তো আমার দেহটা ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পেয়ে গেছে। কি হচ্ছে এখন আমার সাথে? আমাকে কি হাসপাতালে ভর্তি করা হয়েছে? শুনেছিলাম সময় ও নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না। এখনো তাই হচ্ছে। ঘড়ির কাঁটা আপন মনে টিকটিক করে এগিয়ে চলেছে। তা চলুক, আমি তো নিজের মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছি। যা যা ভেবে রেখেছিলাম তাই তাই হচ্ছে। এখন আমি চাইলেই কি সময় থামিয়ে দিতে পারি না? বাবা উকিলের পোশাক পরে বেড়াতে যাচ্ছিলেন। আমি পথ আটকে দাঁড়ালাম। চাবি কোথায় বাবা? আমার বালিশের নিচে রাখা আছে। উফ, এই চাবি না, টার্ডে ক্যাপসুলের পরবর্তী ধাপ, পৃথিবীতে ফিরে যাবার চাবি। ওটা কোথায় আছে? কি আবোল তাবোল বলছিস? মাথা গেছে নাকি তোর? যা, মুখ ধুয়ে খেতে আয়, টেবিলে খাবার রাখা আছে। মুখ ধুয়ে এসে দেখি বাবা নেই। টেবিলে খাবার সাজানো। লম্বা হাই তুলে বললাম, চা কোথায় আমার? কোনো সারা শব্দ পেলাম না। অবশ্যই চা আমার একদম ভালো লাগে না। রিয়েল লাইফে প্রতিদিন সকালে খেতে হয়। বাবা ঘুম থেকে উঠতেই চা বানাতেন। নিজের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ। সেই থেকে অভ্যাস। ভালো লাগতো না, তবুও খেতাম, বাবাকে খুশি করার জন্য। বাবা খুশিও হতেন না। তার গম্ভীর ভাব যেন কাটতই না কখনো। টেবিলে সাজিয়ে রাখা খাবার ফেলে রেখে বাইরে বেরিয়ে এলাম। এক চিলতে রোদ সোজা বারান্দায় এসে পড়েছে। পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। গতকাল অন্ধকারের জন্য ভালো করে দেখতে পাইনি, আজ দেখছি। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এরকম আরো অসংখ্য পাহাড় ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। সবগুলো পাহাড় একা একা দাঁড়িয়ে আছে। বড় নির্জন শান্ত পাহাড়ের ঢাল পেয়ে যখন মূল সড়কে পা রাখলাম, তখনই একদল ছেলে মেয়ে আমার দিকে ঘিরে ফেললো। সবাই একসঙ্গে এমনভাবে তাকাচ্ছিল আমার দিকে, মনে হচ্ছিল এলিয়েন দেখছে। একজন জিজ্ঞেস করলো, আপনি মিরাজ ভাইয়া না? আমি কৌতূহলের ভঙ্গিতে বললাম, হ্যাঁ। আপনারা আমাকে চেনেন? মুহূর্তে অট্র হাসিতে মেতে উঠল সবাই। 18-19 বছর বয়সে একটা মেয়ে লাজুক হেসে বলল। আপনাকে তো সবাই চেনে। অপর একটি মেয়ে বিনতিভাবে বলল। একটা গান গিয়ে শুনেন ভাইয়া, প্লিজ। আমি বললাম, আমি তো গান গাইতে পারি না। আরো একবার হাসতে লাগলো তারা। একজন বলল, দেশের নামকরা গায়ক বলছেন, গান গাইতে পারেন না? ভাইয়া, আপনি যতই বাহানা করুন, গান না শুনে আমরা আপনাকে ছাড়ছি না। সবাই একসঙ্গে হ্যাঁ বলে সম্মতি জানালো। এক পর্যায়ে গিটার সঙ্গে আনিনি, বাহানা করে কোনো মতে পালিয়ে এসেছি। হাঁটতে হাঁটতে ভাবছি, গায়ক হবার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তবে কি সব ইচ্ছে পূরণ হতে চলেছে? বাসায় ফিরে এসে টেবিলের ড্রয়ার থেকে MP3 ডিভাইস আর হ্যাডসেট নিয়ে বেরিয়ে পড়লাম। আমার কল্পনা সেই মেয়েটিকে এগুলো ফিরিয়ে দিতে হবে। একবার ভাবলাম হেডসেট কানে দিয়ে শুনি কি আছে এতে। পরক্ষণেই মনে হলো, কি দরকার অন্যের জিনিস অনুভূতি ছাড়া। পুকুর পাড়ে এসে যখন বসলাম, সূর্য মাথার উপর চলে এসেছে। এভাবেই ধীরে ধীরে চলে যাচ্ছে সময়, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। পৃথিবীতে ফিরে যাবার চাবি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না। বাবা তো সাফ মানা করে দিয়েছেন, তিনি কিছুই জানেন না। তাহলে কে জানেন? কার কাছে আছে সেই চাবি? কোথায় রাখা? দেখতে কেমন সেই চাবিটা? বসে থাকতে থাকতে দুপুর গড়িয়ে বিকেল হলো, মেয়েটি এলো না। আমি আজ প্রস্তুতি নিয়ে এসেছি, ভালো কাপড় চোপড়, চুল ঠিক করে তৈরি হয়ে এসেছি। তাই হয়তো সে আসছে না। প্রিয় মানুষরা অসময় কেন আসে বলতে পারেন? আমিও জানি না। মনে মনে ভেবেই নিয়েছিলাম সে আসবে না। আমার ভাবনা মিথ্যে করে দিয়ে সে এলো। ধীর পায়ে এসে চুপটি করে বসলো আমার পাশে। বাঁশের মাথায় বসে গতকালের মতো পা ডুবালো পুকুরের জলে। কয়েকবার পা নেড়ে শান্ত জলে ঢেউ তুলে দিয়ে আমার দিকে তাকালো। আমি পকেট থেকে MP3 ডিভাইস বের করে দিলাম। সে হাতে তুলে নিয়ে বলল, সবগুলো গান শুনে ফেলেছেন? আরও একবার মিথ্যে বললাম, হ্যাঁ সবগুলো শুনেছি, সবকটা আমার প্রিয়। মেয়েটি আরও একবার পুকুরের জলে পা নেড়ে বলল, কিন্তু এই ডিভাইসের কোনো গান নেই। মনে মনে বিড়বিড় করে নিজেকে গালি দিতে লাগলাম। কেন অযথা মিথ্যে বলতে গেলি? তুই সত্যি একটা গাধা, আস্ত একটা গাধা। কিছু বললেন? মেয়েটিকে উদাসীনীভাবে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? মেয়েটি আমার প্রশ্ন আগ্রহ করে উঠে দাঁড়ালো। চলে যাবার আগে একটি কথা বলে গেল শুধু, আপনি গান গেয়ে বিনোদন দিচ্ছেন, আর আপনার বাবা একের পর এক মানুষ খুনের সাথে জড়িত। ব্যাপারটা কেমন না? মানুষ খুন? এমন কিছু তো কল্পনা করিনি। তাহলে রাতে খাবার টেবিলে এক পাশে বাবা, অপর পাশে আমি। অনেক চেষ্টা করে মানুষ খুনের ব্যাপারটা বাবাকে জিজ্ঞেস করতে পারলাম না। জিজ্ঞেস করেই ফেললাম অন্য একটা প্রশ্ন, বাবা তোমার ওকালতি কেমন চলছে?
বাবা কুৎসিত ভঙ্গিতে বললেন, আর ওকালতি আজকাল মক্কেল পাই না রে। মক্কেল কি জিনিস বাবা? ক্লায়েন্ট ও, তার মানে একটাও কেস নেই তোমার হাতে? আছে এক সাইকো কেস। সাইকো বলছো কেন বাবা? এক সাইকো কিলার 5 খুনের অভিযোগে জেলে বন্দি করা হয়েছে। জেলে বসে বসে আরও 2টো খুন করেছে। জেলে বসে খুন করেছে? আমি চমকে উঠলাম। করছে তো। আমার তো মনে হয় বেটা কালো জাদুর রপ্ত করছে, না হলে জেলে বসে বসে মানুষ খুন করবে কিভাবে? তুমি তার কেস লড়ছো? লড়ছি, এছাড়া কি করার আছে? মক্কেল যে একটাও নেই। আচ্ছা, তুই কি যেন একটা চাবির কথা বলছিলি, সেটা খুঁজে পেয়েছিস? বাবা নিজে থেকে জিজ্ঞেস করলেন। পাইনি, হয়তো পাবো না বলে সুপার করে চলে এলাম। ভাবছি চাবি খুঁজবো নাকি সাইকো কিলারের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। সেই মেয়েটি বা কি বলে গেল আমাকে। এদিকে চাবিটাও যে খুঁজে পাওয়া খুব দরকার। যত সময় যাচ্ছে বেঁচে থাকার ইচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। শেষমেশ ফিরে যেতে পারবো তো পৃথিবীতে। 7টা দিন কেটে গেছে, চাবি তো দূরে, চাবির ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। এদিকে বাবার সাইকো ক্লায়েন্ট জেলে বসে বসে একের পর এক খুন করে চলেছে। অচেনা সেই মেয়েটিকেও আর দেখা যাচ্ছে না। উঁচু পাহাড়ের চূড়ায় একটা শুকনো জাম গাছের নিচে বসেছিলাম সেই বিকেলে। সূর্য যখন ডুবি ডুবি করছিল, একটা রাখাল গরু চড়াতে এসে আমাকে বসে থাকতে দেখে বলল, ভাইজান এখানে কি করতেছেন? একটু পরেই তো অন্ধকার নামবো, জায়গাটা দোষী। এই যে জাম গাছটা দেখতেছেন, এইটাও দোষী। রাইতে এইখানে জিনেরা আসে, মানুষ দেখলে শেষ। আমি তার কথা কোনো কান না দিলাম। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে রাখাল ছেলেটা যেতে যেতে বলল, এখনো বইসা আছেন? জানেন মায়া নাই নাকি? তখনও আবছা আলো ছিল, এখন ঘন অন্ধকার। দূর দূর পর্যন্ত আলো নেই। এমন গুটগুটে অন্ধকারে নির্জন পাহাড়ে বসে থাকলে যে কারোরই ভয় লাগতো। আমিও হয়তো ভয়ে কুঁকড়ে যেতাম, কিন্তু এখন ভয় নেই। যে কিছুদিন পর মরতে চলেছে তার আবার কিসের ভয়? পৃথিবীতে ফিরে যাবার চাবিটা আর পাবো না, বেঁচে থাকা আর হবে না। এই যা, চাবির কথা ভাবতে মনে পড়লো, বাবা একটা চাবি আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল চাবিটা যেন শাহিন আঙ্কেলের বাসায় দিয়ে আসি। অথচ আমি এখানে বসে আছি, যেখানটায় দাঁড়িয়ে আছি তার থেকে প্রায় 100 হাত দূরে পাহাড়ের ডালে ছোট্ট দুচালা ঘর। সেখানে থাকেন শাহিন আঙ্কেল। তিনি আমাদের বাসায় কাজ করেন। রান্না করা, কাপড় ধুয়ে দেওয়া, ঘর পরিষ্কার করা সহ সবকিছু তিনিই করেন। হাঁটতে শুরু করেছিলাম মাত্র, পিছন থেকে আওয়াজ এলো। এই যে শুনুন। আমি বিন্দু মাত্র অবাক হলাম না। মনে হচ্ছে এরকমই কিছু ঘটতে চলেছে, তা আমি আগে থেকে জানি। পিছনে ফিরে তাকিয়ে দেখি সেই অচেনা মেয়েটি দাঁড়িয়ে আছে, হাতে টর্চ। বলল, আপনার বাবা কি খুনিদের বাঁচানোর জন্য ল পড়ছেন? এবার আমি একটু অবাক হলাম। এইটুকুনি একটা মেয়ে, কত ভালো লাগে দেখতে, কি মায়া ভরা চেহারা, অথচ খুন খারাপি ব্যতীত কোনো কথাই বলে না। আর ওর চোখ, ওই চোখ দুটো এমন কেন? দেখলেই মনে হয় কি যেন খুঁজে চলেছে। কি খুঁজছে ওই চঞ্চল দু চোখ? মেয়েটি আবার বিরক্তি ছড়ে বলল, পত্রিকা টত্রিকা পড়েন তো নাকি? না পড়লে অভ্যাস রাখুন। অন্তত নিজের বাবা কি করছে না করছে সেই খবরটুকু রাখা দরকার। কি করেছে আমার বাবা? একটা খুনির হয়ে কেস লড়ছে। আজকে পত্রিকায় কি নিউজ এসেছে জানেন? এই পর্যন্ত 9টি খুন করেছে ওই কিলার। প্রথমে 5টা, তারপরে জেলে বসে বসে আরও 4টা। লোকটি কি পরিমাণ ভয়ঙ্কর ভাবতে পারেন? এমন লোকের তো ফাঁসি হওয়া উচিত, অথচ আপনার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করছে। এটা কি ঠিক বলুন? আমি বললাম, কিন্তু একজন মানুষ জেলে বসে বসে কিভাবে খুন করবে? সেটা আপনার বাবাকে জিজ্ঞেস করুন। বলে চলে যাচ্ছিল মেয়েটি। আমি বললাম, দাঁড়ান, এত তাড়াহুড়ো কিসের? মেয়েটি যেতে যেতে ফিরে তাকালো, একটু হেসে বলল, অনেক কাজ বাকি, কিছু একটা খুঁজে বের করতে হবে, তা না হলে মরতে হবে। বলে দ্রুত পায়ে অন্ধকারে মিলিয়ে গেল। মেয়েটা বলে, কি রে, মরতে হবে মানে? কি এমন জিনিস যা খুঁজে না পেলে মরতে হবে? ও গড, মেয়েটি পৃথিবীতে ফিরে যাবার চাবির কথা বলেনি তো? এই যে রহস্যময়ী, দাঁড়ান একটু। মেয়েটি আর ফিরে এলো না। না আসুক, আমি ভাবছি অন্য কথা। আমি মাইন্ড ট্রাভেলার চাবি খুঁজছি। সে জানলো কিভাবে? তবে কি সেই মেয়েটি চাবির সন্ধান দেবে, নাকি সে নিজে মাইন্ড ট্রাভেলার চাবি? পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নতুন একটা বিষয় আবিষ্কার করলাম। গত কদিনে আমার বয়স বহুগুণ বেড়ে গেছে। খেয়াল করে দেখলাম শরীরের চামড়াও ভাঁজ পড়ে শুরু করেছে। মাথায় কয়েকটা চুল পেকে গেছে।
তাহলে কি দিন দিন আমার আয়ু কমে যাচ্ছে? ইচ্ছে ছিল মাইন্ড ট্রাভেলের মধ্যে অস্ট্রেলিয়া যাব, মায়ের সাথে দেখা করব, আরও কত কি। অথচ আমি পড়ে আছি পাহাড়ের মাঝখানে। এদিকে যত দিন যাচ্ছে ততই মৃত্যুর পথে অগ্রসর হচ্ছি। বাইরে এসে দাঁড়াতেই দেখলাম দূর থেকে ইশারা করে ডাকছে কেউ একজন, এক ভদ্র মহিলা। কাছে যেতে তিনি হাঁটতে লাগলেন। আশ্চর্য, কিছু না বলে থাকলে ডেকে আনলেন কেন? আমিও হাঁটতে লাগলাম তার পিছু পিছু। হাঁটা শেষ হলো কিছুটা দূরে নির্জন সমতল ভূমিতে গিয়ে পায়ের নিচে ঘন সবুজ ঘাস। আমার সাথে দেখা করার ইচ্ছে ছিল তোমার, তাই না? ভদ্রমহিলা বললেন, না তো, কে আপনি? তোমার মা। দু চোখ ভরা জল চলে এলো। ইস, যদি সত্যি সত্যি মাকে সামনে পেতাম। নিজেকে সামনে নিয়ে বললাম, রসিকতা করছেন কেন? আমার মা থাকেন অস্ট্রেলিয়া, আর এটা বাংলাদেশ। ভদ্রমহিলা গম্ভীর গলায় বললেন, ওটা তোমার বাবার মন গড়া গল্প। আমি গত 22 বছর যাবৎ এখানে বসবাস করছি। এখানে কোথায়? এই তো এখানটায়, মাটির নিচে, এই কবরে। কি কাঁপা কাঁপা গলায় বললাম, কি সব বানিয়ে বানিয়ে বলছেন? মৃত মানুষ কখনো কথা বলতে পারে? না, পারে না। তবে আমি বলছি, কারণ তুমি যা দেখতে পাচ্ছ তা বাস্তবে ঘটছে না। তুমি তাই দেখছো যা তোমার মস্তিষ্ক তোমাকে দেখাচ্ছে। মরতে পারো জেনেও টার্ডের ক্যাপসুল খেয়েছিলে যাতে আমি, অর্থাৎ তোমার মায়ের সাথে দেখা করতে পারো, তাই না? এবার আর বিশ্বাস না করে পারলাম না। ভাবতে ভাবতে আনমনে বললাম, কিন্তু বাবা বলেছিল মা অস্ট্রেলিয়া মারা গেছে, তা তো বলেনি। খুনি কখনো খুন করে বলে আমি খুন করেছি? মানে? ভালো করে চেষ্টা করে দেখো, মনে পড়বে। তোমার মাত্র 4 মাস বয়স, বিছানায় শুয়ে শুয়ে চুপচাপ ঘুমাচ্ছিলে। কাঁচ ভাঙার শব্দে ঘুম থেকে জেগে হাত পা ছুঁড়ে ওয়া ওয়া করে কাঁদতে লাগলে। দেখলে তোমার বাবা আমাকে বিছানায় ফেলে গলা চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। এক মিনিট, বাবা খুন করতে যাবে কেন, তাও আবার মাকে? কারণ এই টার্ডের ক্যাপসুল, এটা তোমার বাবার নয়, আমার আবিষ্কার। আমি জানতাম ক্যাপসুল খেয়ে মস্তিষ্ক আটকা পড়ে মরতে হবে, তাই রিস্ক নেইনি। কিন্তু তোমার বাবা নাম কামাতে চেয়েছিল, এর জন্য মানুষ খুন করতেও প্রস্তুত ছিলেন তিনি। আর তাই ক্যাপসুল লুকিয়ে রেখেছিলাম। সে আমাকে জোর করছিল, ফিজিক্যাল টর্চার করছিল। কোনো মতেই যখন ক্যাপসুল দিতে রাজি হলাম না, তখন আমাকেই মেরে ফেললো। আমার লাশ এনে পুঁতে ফেললো এই নির্জন এলাকায়। কিন্তু আমি তো তখন ছোট ছিলাম, এত কিছু আমার মনে কি আছে? ছোট ছিলে, অন্ধ ছিলে না। তখন যা যা দেখেছো সব কিছু তোমার মস্তিষ্কের একটা অংশে জমা পড়েছিল। টার্ডের ক্যাপসুল সেই তথ্যগুলো তোমাকে নতুন করে দেখাচ্ছে। আপনি বলছেন টার্ডের ক্যাপসুল বাবাকে দেননি, যার ফলে বাবা আপনাকে খুন করেছে? যদি সত্যি সত্যি তাই হয়, এত বছর পর বাবা ক্যাপসুল পেল কোথায়? ভদ্রমহিলা উদাসীনী ভাবে বললেন, সেটা আমিও ভেবে পাচ্ছি না। আচ্ছা, টার্ডের ক্যাপসুল যদি আপনার আবিষ্কার হয়, এর চাবিও তো আপনার কাছে থাকার কথা, তাই না? আমি বললাম, না, নেই। নেই বলেই তো ক্যাপসুলটা লুকিয়ে রেখেছিলাম। তাহলে কি আমি আর ফিরে যেতে পারবো না? অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হবে আমাকে? পারবে? চাবির সন্ধান করো, হয় চাবি বের করো, না হয় মরো। বলে ভদ্রমহিলা অদৃশ্য হয়ে যেতে লাগলো। যেতে যেতে বললেন, একবার মা বলে ডাকো, একবার। আমি চোখের পানি ছেড়ে হাও মাও করে কেঁদে বললাম, মা। বাবার ক্লায়েন্ট, অর্থাৎ সেই সাইকো কিলারের সামনে বসে আছি। এরকম একজন ভয়ঙ্কর আসামির সাথে এত সহজে দেখা করতে পারবো ভাবিনি। নিজের মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, তাই হয়তো সম্ভব হয়েছে। মাইন্ড ট্রাভেল করছি আজ 10 দিন, হাতে খুব বেশি সময় নেই। 14 দিনের মধ্যে ফিরে যেতে হবে। তাই ভাবলাম ফিরে যাবার আগে সাইকো কিলারের ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। বলা তো যায় না কার সাথে আছে সেই বিস্ময়কর চাবি, যার দ্বারা পৃথিবী ফিরে যাওয়া সম্ভব। বাবাকে রাজি করাতে অনেকটা বেগ পেতে হয়েছে, কিছুতেই রাজি হচ্ছিলেন না তিনি। আমার আকুতি মিনতি দেখে অবশেষে রাজি হলেন। কিলারটা বাবার কথায় রাজি হয়ে গেল, তবে একটা শর্ত দিয়ে বসলো। শর্তটা হলো সে একটা যন্ত্র দেবে, সেই যন্ত্র আমার মাথায় বসাতে হবে, তবে সে আমাকে 15 মিনিট সময় দেবে। আমি রাজি হয়ে গেলাম। আমি স্রেফ ওই খুনের সাথে দেখা করতে চেয়েছিলাম, এর বেশি কিছু না। দেখা করার জন্য 15 মিনিট যথেষ্ট। সময় দেওয়া হয়েছে দুপুর 2টায়। সেই 1টা 25 মিনিট থেকে বসে আছি। ধীরে ধীরে যখন 1টা 50 বাজলো, তারপর 51, 52, 53, আমি ভাবলাম লোকটা বোধহয় আর আসবে না। আসলে লোকটা লেট করে আসবে, কিন্তু না, লোকটা ঠিক সময় মতো এলো। দেয়ালে ঝুলে থাকা গোলাকার ঘড়ি 2টা বাজতে লোকটা ধীর পায়ে এগিয়ে এলো। ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। কোর্টরুম, শনিবার হওয়ায় সরকারি ছুটি। ছুটির দিনে ফাঁকা কোর্টরুমে বসে আছি।
এতক্ষণ মনে মনে কত কি প্রশ্ন মুখস্থ করেছিলাম লোকটাকে জিজ্ঞেস করব বলে, কিন্তু এখন সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মুখ দিয়ে টু শব্দ অব্দি বেরোচ্ছে না। একটু একটু ভয় লাগছে, লোকটা সবার মতো আমাকে যদি খুন করে ফেলে। ঘড়িতে 2টা বেজে 5 মিনিট। এই 5 মিনিট চুপ করে বসে থেকে কাটিয়ে দিয়েছি। লোকটাও চুপ করে বসে আছে, কোনো কিছুই বলছে না। কিছুক্ষণ পর দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছি শুধু। ধীরে ধীরে 2টা 10 বেজে গেছে। লোকটা এখনো আগের মতোই চুপচাপ বসে আছে, মাঝে মাঝে দেয়াল ঘড়ির দিকে আর চোখে তাকাচ্ছে। এত শান্ত একটা লোক কিভাবে মানুষ খুন করতে পারে? আমি খুনি নই। লোকটা মাথা তুলে তাকালো আমার দিকে, আর একবার বলল, আমি খুনি নই। হ্যাঁ? এতক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ এমন একটা কথা বলছিল, এতগুলো খুন করেছে বলছে আমি খুনি নই। তাহলে কি খুনগুলো আমি করেছি? না, তুমিও করনি। আমরা কেউই খুন করিনি। আশ্চর্য, আমি মনে মনে যা ভাবছি লোকটা জেনে যাচ্ছে কিভাবে? তোমার মাথায় হেডফোনের মতো যে যন্ত্রটা লাগিয়েছো সেটা মাইন্ড রিডার, মানুষের মন পড়া এই যন্ত্রের কাজ। এর সাহায্যে তুমি যা ভাবছো সব কিছু আমি জেনে যাচ্ছি। তুমি মুখে না বললেও আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি মনে মনে ভাবলাম, ও বাবা, এরকম একটা যন্ত্র লোকটা পেল কোথায়? কিলার সহজ গলায় বলল, ঠিকই ভাবছো, এরকম যন্ত্র পৃথিবীতে একটাই আছে, যা এখন তোমার মাথায়। তাহলে টেকনোলজির বদলেতে জেলে বসে বসে খুন করতে পারছেন? আমি ভাবলাম লোকটা মাথা নিচু করে কুৎসিত ভঙ্গিতে বলল, না, আমি খুন করিনি। আমার কারণে খুন হয়েছে ঠিকই, তবে আমি নির্দোষ। কেউ আমাকে বুঝলো না, কেউ না। এটা কিভাবে সম্ভব? আপনি কি বলছেন? আর কেউ খুন করেছে, আপনাকে ফাঁসিয়ে দিয়েছে? লোকটা আমার কথা জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। আমার মাথা থেকে মাইন্ড রিডার খুলে নিয়ে ধীর পায়ে চলতে শুরু করলো। আমি পিছু ডাকলাম, কোথায় যাচ্ছেন? জবাব দিয়ে যান, কি হচ্ছে আপনার সাথে? লোকটা আমার কথা না শোনার বান করে দরজা খুলে বেরোতে যাচ্ছিল। আমি যখন বললাম, মাইন্ড ট্রাভেলারের চাবি কি আপনার কাছে আছে? লোকটা ধুম করে দরজা বন্ধ করে দিয়ে দ্রুত ফিরে আসতে লাগলো। ফুঁসতে ফুঁসতে আমার সামনে এসে দাঁড়িয়ে কলার চেপে ধরলো। আমি ভাবলাম আমাকেও বুঝি খুন করে ফেলবে, কিন্তু কিছুক্ষণ পর কি যেন মনে পড়ে শান্ত হয়ে গেল লোকটা। কলার ছেড়ে দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। আমি ছুটলাম তার পিছু পিছু। দাঁড়ান, বলে যান, মাইন্ড ট্রাভেলারের চাবি আপনার কাছে আছে কি? বলতে বলতে যখন দরজার সামনে এলাম, বাবা পথ আটকে তোমার সময় শেষ। ঘড়ির দিকে তাকালাম, 2টা 16 মিনিট। একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। চোখ খুলে উঠে বসতেই দেখি আমার পাশে বাবা শুয়ে আছেন। বাবা এই ঘরে? তাহলে বাবার ঘরে কে? সতর্ক পা ফেলে উঠে দাঁড়ালাম। মোমবাতি জ্বালিয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম। নিভু নিভু আলোয় যতটুকু দেখা যাচ্ছে, বাবার বিছানার উপর মশারি টানানো, ভিতরে একটা বালিশ পাতা, বিছানার ঠিক শেষের দিকে খাতা বাজ করে রাখা। তাহলে এখানে কে শুয়েছিল? আর কে এখানে থাকে এই বাড়িতে? নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এলাম। এক পশলা বাতাস এসে আমার হাতে মোমবাতি নিভিয়ে দিল। আকাশের অষ্টচন্দ্রের আলোয় চারপাশে আবছা আন্দাজ করা যাচ্ছে। আমি নিভে যাওয়া মোমবাতি হাতে নিয়ে আরো একটু এগিয়ে গেলাম। হঠাৎ মনে হলো আমার পাশাপাশি কেউ একজন হাঁটছে। এত রাতে একা একা কি করছেন? অচেনা মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল। আমি অপ্রস্তুত ভঙ্গিতে বললাম, আপনি কি করছেন? বললে আপনি বিশ্বাস করবেন না। মেয়েটি একটু দূরে সরে গেল। বিশ্বাস না করার কি আছে, আপনি বলুন। একটা চাবি খুঁজছি। বলে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। আমার দিকে ফিরে বলল, আমি আপাতত আমার মস্তিষ্কে ট্রাভেল করছি। আপনি এই অন্ধকার রাত, আকাশের চাঁদ কিছুই সত্যি নয়। সব ঘটছে আমার মস্তিষ্কে। তবে আমাকে খুব শীঘ্রই বাস্তবে ফিরতে হবে। ফিরতে হলে একটা চাবির প্রয়োজন, যা এখন আমার কাছে নেই। আপনি কি আমাকে সেই চাবি খুঁজে পেতে সাহায্য করবেন? মেয়েটির কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কে কার মস্তিষ্কে আছে তাহলে? আমি তার মস্তিষ্কে, নাকি সে আমার মস্তিষ্কে? আমিও আপনার মতো মাইন্ড ট্রাভেল করছি, এবং এই পদ্ধতি আবিষ্কারক আমার বাবা। আমি বললাম। মেয়েটি আরো দূরে সরে গেল, উদাসীনী ভাবে আমার দিকে তাকালো। জানতাম আপনি বিশ্বাস করবেন না। বলে চলে যেতে লাগলো। আমি জুড়ে বললাম, টার্টি কেকফুল খেয়ে এখানে এসেছেন, 24 দিনের মধ্যে আপনাকে ফেরত যেতে হবে। মেয়েটি ধীর পায়ে ফিরে এলো, আমার চোখে চোখ রেখে বলল, এসব আপনি জানলেন কিভাবে? প্রতিদিনের মতো সকাল হয়েছে ঠিকই, তবে স্বাভাবিক কোনো সকাল না। সম্পূর্ণ অপ্রত্যাশিত ভয়ঙ্কর এক সকাল। এই একটা সকাল নতুন করে ভয় দেখালো আমায়। বিছানায় গা ছড়িয়ে শোয়া অবস্থায় অল্প একটু চোখ মেলতেই ঝলমলে আলো দেখে আটকে উঠলাম। দ্রুত চোখ বন্ধ করে আবার যখন তাকালাম, অতিরিক্ত কোনো আলো নেই, চারপাশে স্বাভাবিক। তবে আমি স্বাভাবিক নই, নিঃশ্বাস নিতে পারছি না। কেউ একজন আমার বুকের উপর বসে
গলা চেপে ধরেছে। আমি ইচ্ছে করলেও হাত পা নাড়াতে পারছি না, চিৎকার দিতে পারছি না। এদিকে প্রাণ যায় যায় অবস্থা, চোখ দুটো খুলে বেরিয়ে আসার উপক্রম, বুকের ভেতরে ফেটে যাচ্ছে। এক্ষুনি নিঃশ্বাস না নিলে ছাড়া পেয়ে ধরফর করে উঠে বসলাম। লম্বা লম্বা নিঃশ্বাস নিতে নিতে ফিরে তাকালাম। ততক্ষণে তিনি আমার বুকের উপর থেকে উঠে কিছুটা দূরে গিয়ে বসলেন। সেই ভদ্রমহিলা যিনি নিজেকে আমার মা বলে দাবি করেছিলেন, কিন্তু তিনি আমার গলা চেপে ধরেছেন কেন? ভয় লাগছে? আমি অপ্রস্তুত ভঙ্গিতে হাঁপাতে হাঁপাতে বললাম, আপনি আমার গলা চেপে ধরেছিলেন কেন? তিনি নিতান্তই স্বাভাবিক গলায় বললেন, কেন আবার? মেরে ফেলার জন্য। কিন্তু তুমি জেগে গেলে, আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকতে পারলে না? একটুর জন্য তোমাকে। আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন কেন? তোমার মাকে ভালোবাসো না? আমার একদম কাছে বসে ফিস ফিস করে বললেন, বাসি, খুব ভালোবাসি। এর জন্যই মেরে ফেলতে চেয়েছি। তোমার মা পৃথিবীতে নেই, তুমি একা একা বেঁচে থেকে কি করবে বলো? তাই বলে আমি মাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার নিজের থেকে বেশি না। আমি মরতে চাই না, চিৎকার করে বললাম। ভদ্র মহিলা উঠে দাঁড়িয়ে হু হু করে হেসে উঠল। বাঁচতে চাও, কিন্তু বাঁচতে তো পারবে না। আমি না মারলেও তুমি মরবে। 12 দিন কেটে গেছে, তোমার অর্ধেক আয়ু শেষ। চেয়ে দেখো, ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছ। আর কটা দিন, আর কটা দিন মাত্র। বলতে বলতে বেরিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু আমি তো বাঁচতে চাই, বাঁচতে চাই। আমি ফিরে যাইতে চাই সুন্দর পৃথিবীতে। বিছানা থেকে নেমে বুঝলাম আগের মতো হাঁটতে পারছি না, শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। চোখে একটু ঝাপসা দেখছি, কোমর ব্যথায় টনটন করছে। আয়নার সামনে দাঁড়াতে মাথার পেকে যাওয়া চুলগুলো চোখে ভাসলো। একদিনই এত পরিবর্তন, মনে হচ্ছে বয়স অনেকটা বেড়ে গেছে। গতদিন শেভ না করায় দাড়ি খুব গজিয়েছে মুখে, সেগুলো পাকতে শুরু করেছে। দেখে মনে হচ্ছে 50-55 বছর বয়সী একজন দাঁড়িয়ে আছে, অথচ আমি তো। হঠাৎ আয়নায় বাংলা অক্ষরে লেখা বাজতে লাগলো, একের পর এক, একের পর এক। এটা না আয়না নাকি মনিটর? হাতে নিয়ে নেড়েছে, দেখলাম না, আয়নাই তো। তাহলে লেখাগুলো এরকম, জীবন মানে যুদ্ধ, আর মরতে মরতে বেঁচে থাকার নামই জীবন। চলার পথে বাধা আসবে, থেমে যাওয়া মানে হেরে যাওয়া। এটি একটি মুহূর্ত মূল্যবান, গত 1 সেকেন্ড আর ফিরে পাওয়া যাবে না। বিজয় উল্লাসে সবাই অংশ নেয়, লড়াই করতে হয় একা একা। মেসেজগুলো কি আমার মস্তিষ্কে পাঠাচ্ছে? এগুলোর মানে কি? আমাকে কোথাও যেতে বলেছে কি? আয়নার লেখা, দ্রুত বেগে ছুটছি তো ছুটছি, বিন্দু বিন্দু ঘাম কপাল বেয়ে মাটিতে পড়ছে। উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে ছুটতে ছুটতে একসময় হাঁটুতে ভর করে কোনো মতে দাঁড়ালাম। মাথা উঁচু করে তাকিয়ে দেখি হাত 10 দূরে সম্পূর্ণ অন্য এক জগৎ। এতটা কাছে থেকে সবকিছু আবছা দেখাচ্ছে। যতটা আন্দাজ করতে পারছি, ওপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় মেশিন। এরকম মেশিন আগে কখনো দেখিনি। তার উপরে এত বড়, মনে হচ্ছে মেশিন রাখা হয়েছে মাটিতে, অথচ এর উচ্চতা আকাশ পর্যন্ত। মাথাটা আরো একটু উঁচু করে দেখি আকাশে জমে থাকা এক টুকরো কালো মেঘ ঘুরে দাঁড়িয়ে আছে একটা মেশিন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এগিয়ে যেতে চাইলাম, কিন্তু একই, যতটা দ্রুত এগিয়ে যেতে চাচ্ছি ঠিক ততটাই জোরে বাতাসের মতো কিছু একটা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আবার 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 ক্লান্ত হয়ে যখন হাঁটু গেড়ে মাটিতে বসলাম, সেই মেয়েটি ধীর পায়ে মেশিন জগৎ থেকে বেরিয়ে এলো। ধীর পায়ে এসে আমার পাশাপাশি বসতেই আমি জিজ্ঞেস করলাম, আপনি ওখানে গেলেন কিভাবে? আপনি যেতে পারবেন না বলে আমিও পারবো না নাকি? ব্রুকুচকে আলতো হেসে বলল, কথা পেঁচাচ্ছেন কেন? যা জিজ্ঞেস করছি সোজা উত্তর দিন। আপনার প্রশ্নটা যেন কি? আপনি ওখানে গেলেন কিভাবে? কিভাবে আবার? পায়ে হেঁটে। আমি যেতে পারছি না কেন? ওহে মিস্টার, ওদিকে আপনি কখনোই যেতে পারবেন না। ওটা আপনার মস্তিষ্কের বাইরে। আমরা যে নিজেদের মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছি সেটা ভুলে গেছেন? চাবি খুঁজছিলাম, যখন দেখলাম আপনি ওখানে যেতে পারছেন না তখন বুঝতে পারলাম। বলে চুপ করে গেল। কি বুঝলেন? বুঝলাম ওখানে চাবি নেই। কেন চাবি নেই কেন? চাবি থাকলে ওখানে আপনি যেতে পারতেন। চাবি এমন জায়গায় আছে যেখানে টার্ডে ক্যাপসুল খাওয়া সকল ব্যক্তি যেতে পারবে। আপনি যেহেতু যেতে পারছেন না। সত্যি তো, আমার মাথায় ব্যাপারটা এলো না কেন? একসাথে পাশাপাশি অনেকটা পথ হেঁটেছি, এখনো হাঁটছি। একবার চোখ তুলে মেয়েটির দিকে তাকালাম। কি সুন্দর মেয়েটা, ধবধবে সাদা না, কালো না, শ্যামলাও বলা যায় না, তবুও চুল ব্রাউন কালার করা। মেয়েটিকে দেখতে ঠিক সেই রকম লাগছে যেরকম প্রথম দিন দেখেছিলাম। কোনো রূপ পরিবর্তন হয়নি, চুল পাকেনি, গায়ের চামড়াও ভাঁজ পড়েনি।
এমনকি হাঁটাচলা কিংবা কণ্ঠের কোনো রকম পরিবর্তন দেখছি না। তাহলে কি মেয়েটির আয়ু কমছে না? সে কি চাবি ছাড়াও বেঁচে থাকতে পারবে? কি দেখছেন এমন করে? আমার চোখে চোখ রেখে কথাটা বলেই চোখ ফিরিয়ে নিল। দেখছি না, ভাবছি। কি ভাবছেন? আর মাত্র কয়েকটা দিন হাতে আছে, চাবি খুঁজে পাইনি, ফিরে যাবার কোনো সম্ভাবনা দেখছি না। অথচ ধীরে ধীরে আমার আয়ু কমে যাচ্ছে, শরীরটা কেমন যেন দুর্বল হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে যাচ্ছে। কথা শেষ হবার আগে মেয়েটি ধমকে সুরে বলল, চুপ, একদম চুপ। এমন কিছুই হবে না। আমরা পৃথিবীতে ফিরবো। ওখানে আমাদের দেখা হবে, কথা হবে, পৃথিবীর মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিব দুজন। সত্যি সত্যি ফিরতে পারবো? এত বড় প্রাসাদ, সূর্যের আলো নিভে ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করেছে। এই মুহূর্তে আমার চিৎকার শুনে উড়ে গেল এক ঝাঁক পাখি। বিশাল প্রাসাদের ফটকে খোদাই করে লেখা দি মাইন্ড ট্রাভেলার, হ্যালো এনিবডি হোম। চারপাশে দেয়ালে বাধা পেয়ে ছড়িয়ে পড়লো কথাটা। টিকটিকি টিকটিকি একটা টিকটিক বলল। যাক, একটা টিকটিকি আছে অন্তত। কাঠের দরজার হাত রাখতেই খটখট শব্দ করে খুলে গেল। মাথার উপর দিয়ে আরও এক ঝাঁক পাখি উড়ে গেল। এতক্ষণ বাইরে অন্ধকার গাঢ় হয়ে এসেছে, প্রাসাদের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চ মেরে যতদূর বুঝলাম, পুরো প্রাসাদ মাকড়সার দখলে। দু পা এগিয়ে যেতেই মাকড়সার জাল মুখে পেঁচিয়ে গেল। চোখ বন্ধ করে চোখ থেকে মাকড়সার জাল সরাচ্ছিলাম। খচখচ শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি প্রাসাদের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। আমি ছুটে গেলাম, কিন্তু দরজার সামনে পৌঁছার আগেই দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ধাক্কা দিলাম, লাথি মারলাম, শরীরের সমস্ত শক্তি দিয়ে টানলাম, কিন্তু না, দরজা খোলা সম্ভব হলো না। অবশেষে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে বসে পড়লাম। এবার কি হবে? হেল্প জুড়ে চিৎকার দিতে প্রাসাদের ভেতরে আলো জ্বলে উঠল। আশ্চর্য ব্যাপার হলো, আশেপাশে কোথাও বাতি দেখছি না, অথচ জলমূলে আলো আলোকিত চারপাশ। এই কোথায় এলাম আমি? আচ্ছা, প্রাসাদটা কি আমার কথা শুনছে? নাহলে সাহায্য চাইতে আলো জ্বলে উঠলো কেন? উঠে দাঁড়িয়ে এক পা এগোতে পুরো প্রাসাদ জুড়ে শব্দ ভেসে উঠল, ইউ আর টাইম ট্রাভেলিং অন ইউর মাইন্ড। আমি বিস্মিত হলাম, প্রাসাদ কথা বলছে। যখন আরো একটু এগিয়ে গেলাম, মাকড়সার জাল অদৃশ্য হয়ে যেতে লাগলো। যত এগোচ্ছি ততই পরিষ্কার হচ্ছে চারপাশের আসবাবপত্র নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে যেন। আউচ! হাসপাতালের বিছানায় শুয়ে আছি। একজন ডাক্তার আমার সামনে দাঁড়িয়ে আছেন, একজন পুলিশ অফিসার আমার দিকে তাকাচ্ছেন। আমাকে অক্সিজেন দেওয়া হয়েছে। 1 মিনিট, একটু আগে পৃথিবীতে ফিরেছিলাম কি? আরো ভালো করে মনে করার চেষ্টা করলাম। হ্যাঁ, ঠিকই, হ্যান্ডকাপ লাগিয়ে বিছানায় শুয়ে রাখা হয়েছে আমাকে। তবে একটা ভুল, আমাকে যে ঘরে রাখা হয়েছে সেইখানে ডাক্তার নেই, একজন নার্স দাঁড়িয়ে আছে। আমি পৃথিবীতে ফিরে গেলাম কিভাবে? পায়ের কাছে ছেঁড়া বৈদ্যুতিক তার পড়ে আছে। ওখানে পা রেখেছিলাম কি? ইয়েস ইয়েস, তার মানে বৈদ্যুতিক শক খেয়ে পৃথিবীতে ফিরেছিলাম। আরেকবার ওটা স্পর্শ করবো কি? না না, প্রাণ যেতে পারে। কোনো রকম ভুল করা যাবে না। এগিয়ে যেতে যেতে থমকে দাঁড়ালাম। একটা বুক শেলফ, বিশাল বড়, থাকে থাকে বই রাখা। জন্মের পর থেকে আজ পর্যন্ত যতগুলো বই পড়েছি সব রাখা আছে এখানে। এমনকি পত্রিকা, ম্যাগাজিন সব ভাঁজ করে রাখা আছে। সবগুলো আমি পড়েছি, তবে বইগুলোর কিছুটা পৃষ্ঠা নেই। বুঝতে কিছুটা সময় লাগলো। যেসব পৃষ্ঠা পড়িনি সেগুলো নেই। দেখতে দেখতে বাঁদিকে ফিরে তাকিয়ে দেখি অচেনা সেই মেয়েটি টিপ টিপ করে আমাকে দেখছে। আমি চমকে উঠলাম, আপনি এখানে? মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি এখানেই থাকি। তাই নাকি? এত বড় প্রাসাদে থাকেন, এটা আগে বললেননি কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ এর আগে আপনার সাথে দেখা হয়নি। রসিকতা করছেন? আমি রসিকতা করি না। আপনি বলছেন এতদিন যার সাথে আমার দেখা হয়েছে সে আপনি নন, রাইট? হ্যাঁ, তাহলে আপনি কে? আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা আমি, যদি কাউকে বিয়ে করেন সেটাও আমিই হব। উমা, তাই নাকি? হ্যাঁ, আমি আপনার মস্তিষ্কে থাকা সেই মেয়ে। পৃথিবীতে থাকাকালীন আপনি যাকে কল্পনা করতেন। তাহলে এতদিন যে মেয়েটির সাথে আমার দেখা হয়েছে সে কে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। জানি না। আচ্ছা, আপনি তো আমার কল্পনায় থাকা সেই মেয়েটি, তাই না? হ্যাঁ, তাহলে তো আমার সম্পর্কে অনেক কিছু জানার কথা। যতটুকু জানার প্রয়োজন ততটুকু জানি। টার্ডি ক্যাপসুল খেয়ে মস্তিষ্ক ঘুরেছি, সেটা জানেন তো? হ্যাঁ, জানি। মাইন্ড ট্রাভেলারের চাবি কোথায় জানেন? না। মেয়েটি নিতান্ত সহজ গলায় বলল, প্রয়োজনীয় জিনিসটাই জানেন না। এই প্রাসাদটা তো আমি দেখিনি কখনো, কল্পনা করিনি। তাহলে আমার মস্তিষ্কে এই প্রাসাদ এলো কিভাবে? এই প্রসাদটাকে আপনার মস্তিষ্কের স্টোর রুম ধরে নিতে পারেন।
মস্তিষ্কের আবার স্টোর আছে নাকি? আমি তাচ্ছিল্য করে বললাম। আছে। এবার বলুন, গতদিন আমার সাথে যে মেয়েটি দেখা হয়েছে দেখতে হুবহু আপনার মতো, সেই মেয়েটি এখন কোথায় আছে? আপনার বাসায়। কি? আমার বাসায় কি করছে? জানি না। কি জানেন তাহলে? সেই মেয়েটি খুন হতে চলেছে। মানে ওকে কে খুন করবে? আপনার বাবা। আপনার বাবা কিছুক্ষণের মধ্যেই মেয়েটিকে খুন করে ফেলবেন। মেয়েটির হাতে খুব বেশি সময় নেই। 24, 23, 22। হেই স্টপ স্টপ, থামুন। আমি থেমে গেলেও আপনার বাবা থামবেন না। রোবটের মতো দাঁড়িয়ে থেকে নিতান্ত সহজ গলায় বলুন কথাটা। একটা মেয়ে খুন হতে চলেছে অথচ আপনি এত সহজে বলছেন? আপনি মানুষ না পাষাণ? এসবের কিছুই না। আমি আপনার কল্পনার এক চরিত্র মাত্র। সেই মেয়েটিকে কিভাবে বাঁচাতে পারি? জানি না। সেই মেয়েটিকে বাঁচাতে চাই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? না। আমি দৌড়ে বেরোতে যাচ্ছিলাম, তখন মেয়েটি বলল, দাঁড়ান। আপনি ওই মেয়েটাকে বাঁচাতে পারবেন না। ওদিকে গেলে আপনিও খুন হতে পারেন। এর চেয়ে আপনি মাইন্ড ট্রাভেলের চাবি খুঁজুন, কাজে লাগবে। মেয়েটির কথা উপেক্ষা করে ছুটে এলাম। বন্ধ দরজার সামনে এসে ওপেন দ্য ডোর বলতে দরজা খুলে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বেরিয়ে এলাম। প্রাসাদের দরজা খচখচ করে বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েটি প্রাসাদের ভেতর থেকে বলছে, এভাবে চলতে থাকলে চাবি পাবেন না। যখন বাড়ির সামনে এসে দাঁড়ালাম, পুরো বাড়ি নিস্তব্ধ। রাতের অন্ধকার দীর্ঘশ্বাস ছেড়ে পা রাখতেই আটকে উঠলাম। বাবা কাছামাছো হয়ে বসে বসে কাঁদছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। তিনি আমাকে দেখে আরো ঘাবড়ে গেলেন। আমি বিস্মিত হয়ে বললাম, কি হয়েছে বাবা? তিনি এতটা ঘাবড়ে আছেন, আমার কথার জবাব দেওয়া তো দূর, টু শব্দটুকু করতে পারল না। কাঁপতে কাঁপতে আঙ্গুল দিয়ে ইশারা করলো শুধু। তার ইশারার কথা পথে কয়েকটা পা এগুতেই কাঠের পাটাতনের পড়ে থাকা মেয়েটির নিতর দেহ চোখে পড়ল। ততক্ষণে লাল টকটকে তাজা রক্ত কাঠের ফাঁকা দিয়ে গড়িয়ে গড়িয়ে গড়ে পাহাড়ি জমিতে পড়তে শুরু করেছে। দ্রুত ছুটে গিয়ে হাঁটু গেড়ে কাঠের পাটাতনে বসে পড়লাম। আমার হাঁটুতে মেয়েটির মাথা রাখলাম। তার পেটের ক্ষতস্থানে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বললাম, কিভাবে হলো এসব? মেয়েটি আমার চোখে মুখে আঙ্গুল দিয়ে ভাঙা ভাঙা গলায় নীরবে বলতে শুরু করলো, আপনাকে বলা হয়নি, আপনি আমার স্বপ্ন। এতদিন শুধু আপনাকে সরাসরি দেখার জন্য ছটফট করেছি, দিনরাত কল্পনা করেছি। কাজী বাবার কথা ভাবিনি কখনো। তাই হয়তো আপনাকে দেখেই মরতে হচ্ছে। আফসোস, যদি একবার আপনাকে কাজী বাবার ইচ্ছে পোষণ করতাম। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার। মেয়েটি কোনো মতে এক চিলতে হেসে বলল, অনেক দেরি হয়ে গেছে। শুনুন, যদি পৃথিবীতে ফিরে যেতে পারেন, আমার কবরটা অবশ্যই জিয়ারত করবেন। সময় পেলেই আমার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন। আমি অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, আমি রাবিশ। আমি এবার চোখের জল ছেড়ে কাঁদতে কাঁদতে বললাম, কিসের কবর? বললাম তো কিচ্ছু হবে না আপনার, আমি আছি তো। এই দেখুন, আমি আছি, চেয়ে দেখুন। মেয়েটি শেষবার চেয়ে দেখলো না, শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো আমার কোলে। চিরদিনের মতো ঘুম। আর জেগে উঠবে না সে, আর দেখা হবে না তার সাথে। কেন এমন হয়? সব প্রিয় জিনিস এত দ্রুত হারিয়ে যায় কেন? আমার কোলে মাথা রেখে শুয়ে আছে মেয়েটি। আমি চুপচাপ বসে আছি। চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে মেয়েটির শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে। মস্তিষ্ক মরে গেলে এভাবেই দেহ অদৃশ্য হয়ে যায় কি? প্রথমে পা, তারপর হাঁটু, হাঁটু বেয়ে কোমর, তারপর পেট, গলা, এভাবে পুরো শরীর ধোঁয়ার মতো উড়ে গেল শূন্যে। মৃত মানুষের জন্য কোনো কিছুই থেমে থাকে না। বড় জোর 2 ফোঁটা অশ্রুজল জেরে ফেলা যায়, মন খারাপ করে কিছুক্ষণ বসে থাকা যায়, এর বেশি না। আমার গল্পটাও মৃত বারিশের জন্য থেমে থাকা যাবে না। চোখের জল মুছে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, কেন মারলে ওকে বাবা? বাবা অসহায়ের মতো বললেন, তুই তো জানিস আমি ভীষণ ভীত। রাত নামতেই আমার ভয় বেড়ে যায়। যদি কখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, শত চেষ্টার পরেও আর ঘুমাতে পারি না। তাই ভয়ে ভয়ে তোর পাশে গিয়ে শুয়ে থাকি। আজ সন্ধ্যার পর বাইরে দাঁড়িয়েছিলাম, ঘরের ভেতর শব্দ শুনে ছুটে এলাম। এসে দেখি কেউ নেই। তারপর আবারও কারো পায়ের শব্দ শুনলাম। আমি ভাবলাম চোর ডাকাত হবে। টেবিল থেকে ফল কাটার ছুরি হাতে নিতেই মেয়েটা হুট করে সামনে চলে এলো। আমিও কিছু না ভেবে তার পেটে ছুরি চালিয়ে দিলাম। বলে কান্নায় ভেঙে পড়লেন। তাই বলে জানে মেরে ফেললে? আমি ধরা গলায় বললাম। বাবা করুণ সুরে বললেন, আমি ইচ্ছে করে মারিনি।
পুলিশের খবর দেওয়া প্রায় 15 মিনিট মাথায় একজন পুলিশ এলো। একজন প্রতি অফিসার, একটু গম্ভীর টাইপ। তিনি এগিয়ে এসে বললেন, আপনি ফোন দিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ। ফোন হয়েছে বলছিলেন? হ্যাঁ, এই যে খুনি আপনার সামনে দাঁড়িয়ে। বাবাকে দেখিয়ে বললাম। ফোনটা কোথায় হয়েছে আর কাকে খুন করা হয়েছে? বারিশ নামের একটি মেয়েকে এখানে খুন করা হয়েছে। কখন? অফিসার ব্রুকুসকে বললেন। কিছুক্ষণ আগে। আমি বললাম, লাশটা কোথায়? আমি ইতস্তত করলাম, লাশটা তো গায়েব হয়ে গেছে। মস্তিষ্ক মারা গেলে হয়তো এরকমই হয়, কিন্তু আমি এখন আমার মস্তিষ্কে ভ্রমণ করছি। এটা পুলিশকে বোঝাই কিভাবে? লাশ দেখাতে না পারায় পুলিশ অফিসার হতাশ হয়ে পড়লেন। পুলিশের সময়ের মূল্য আছে, অযথা টাইম পাস করার জন্য আর কখনো ফোন দেবে না। কিন্তু একটু আগে একটু খুন হয়েছে। তাহলে বলুন লাশটা কোথায়? অফিসার বরকে গেলেন। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এরা আইনের লোক, প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করবে না। আর আমি যে মিথ্যে বলছি না, এটা প্রমাণ করা অসম্ভব। হাতে অতটাও সময় নেই, এর চেয়ে চুপ করে থাকাটাই ভালো। কিছুক্ষণ চুপ করে থাকায় পুলিশ অফিসার দীর্ঘ শ্বাস ছেড়ে ডেপ ডেপ করে আমার দিকে তাকিয়ে চলে গেলেন। তার সাথে বাকি সব পুলিশ লোক চলে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, বেরিয়ে পড়লাম নতুন পথের সন্ধানে। আলোচিত সেই কিলারের কথা শুনে বিস্ময়কর কুঁকড়ে গেলাম। কি বলছে লোকটা? তার কথা মতে সে একজন বিজ্ঞানী। তার আবিষ্কার টার্ডি ক্যাপসুল খেয়ে লোকজন মাইন্ড ট্রাভেলে যাচ্ছে, সময় মতো ফিরে আসতে পারছে না, তাই মারা যাচ্ছে। যার ফলে পুলিশের চোখে তিনি আসামি। কি আশ্চর্য! এগুলো সব আমার বাবার কথা। তাহলে কি এই লোকটাই আমার সত্যিকারের বাবা? যদি তাই হয়, এই লোকটার ছেলে হব আমি। এই পর্যন্ত আপনার আবিষ্কার ক্যাপসুল খেয়ে কজন মানুষ মৃত্যুবরণ করেছে? সময় নষ্ট না করে দ্রুত জিজ্ঞেস করলাম। 12 জন। লোকটি বলল, ও গড, 12 জনের মৃত্যু পরে তো আমি ক্যাপসুল খেয়েছিলাম। তার মানে আজ রাতে আমার টার্ডি ক্যাপসুল খেয়ে মাইন্ড ট্রাভেলের আসার কথা। দ্রুত বেরিয়ে এলাম, যা করার দ্রুত করতে হবে। 12 জনের মৃত্যুর পর, অর্থাৎ আজ রাতে এই লোকটার ছেলে, অর্থাৎ সত্যিকারের আমি বাবার ল্যাবে গিয়ে টার্ডি ক্যাপসুল খাবো। যদি আমি নিজেকে ক্যাপসুল খাওয়া থেকে বিরত রাখতে পারি, ইয়েস, ক্যাপসুল না খেলে মাইন্ড ট্রাভেলের আশা হবে না। যার শুরু নেই তার আবার শেষ কিসের? পৃথিবীতে বেঁচে ফেরার শেষ একটা ভরসা গেলাম। এখন যেতে হবে বাবার ল্যাবে, যে করে হোক সত্যিকারে আমি যেন টার্ডি ক্যাপসুল খেতে না পারি। কিন্তু ল্যাবের ভিতরে যাব কিভাবে? ওখানে তো দারুণ থাকতে পারে। ওদের হাতে ধরা যদি পড়ে যায়, তাহলে তো সত্যিকারের আমাকে টার্ডি ক্যাপসুল খাওয়া থেকে বিরত রাখতে পারবো না। না না, কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না। নিরুপায় হয়ে আমার খুনি বাবার সাহায্য নিতে হচ্ছে। আমাকে কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখে তিনি পাহারারত দারোয়ানদেরকে কি যেন বললেন। ওরা বাধ্য ছেলের মতো ভেতরে যেতে দিল। ভেতরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করতে লাগলাম কখন সত্যিকারের আমি এখানে আসব, কখন আমি তাকে টার্ডি ক্যাপসুল থেকে দূরে সরিয়ে নিয়ে যাব। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। বাবা সিগারেট জ্বালিয়েছেন। আমি অন্ধকার ঘরটায় ঘুরে ঘুরে দেখছিলাম। পৃথিবী থাকাকালীন যেসব দেখছিলাম ঠিক সেই রকম আছে ল্যাবটা। পিসিটাও সেই আগের জায়গায়। পিসির আড়ালে রাখা সেই লকারটা সরিয়ে ফেললেই তো হয়। জি বাবা, সেই কাজ। পিসি সরাতে যাচ্ছিলাম। বাবা সিগারেটও শেষ করে উচ্ছিষ্ট অংশটুকু ছুঁড়ে ফেলে বেরিয়ে যেতে লাগলেন। আমিও বেরিয়ে এলাম তার পিছু পিছু। অনেকটা দেরি হয়ে গেছে। মাঝরাতে আমি হয়তো গতকাল টার্ডি ক্যাপসুল খেয়ে ফেলেছি, কিংবা তারও আগে। তীব্র হতাশ হয়ে ল্যাব থেকে বেরিয়ে এলাম। অনেকটা দূরে এগিয়ে এসে হঠাৎ কি যেন মনে করে পিছনে ফিরে তাকালাম। অবাক করার মতো বিষয়, একটা ছেলে দারোয়ানদেরকে ফাঁকি দিয়ে চুপি চুপি ল্যাবের ভেতরে চলে যাচ্ছে। ছেলেটাকে দেখতে হুবহু আমার মতো, জামা কাপড়ও একই রকম। তাহলে কি সেই ছেলেটাই আমি? দূর থেকে তাকিয়ে দেখছি আমার ডুপ্লিকেটকে। দুঃখিত, সে আমার ডুপ্লিকেট নয়, আমি নিজেই তার ডুপ্লিকেট। দারোয়ানদের চোখে ধুলো দিয়ে সতর্ক পা ফেলে এগিয়ে যাচ্ছে সে। আমি এগিয়ে যেতে লাগলাম। পাঠক নিশ্চয়ই ভাবছেন, আমি তো টার্ডি ক্যাপসুল খেয়ে এখানে এসেছি, এখন আবার খাবো কিভাবে? ব্যাপারটা খুব সহজ। তাই আজকের গল্পতে আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে কথাগুলো বলেছি, যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন। আমরা শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আমাদের ভাবনার জগৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটে সময় নিয়ে হয়। সেই ভাবনায় অনেক কিছু থাকে। অতীতের কিছু স্মৃতি ফেলে রাখা, কিছু ভুল যা আজীবন দাগ কেটে যায় মনের গহীনে। থাকে মিছিমিছি স্বপ্নের হাতছানি যা আজও পূরণ হয়নি। থাকে বর্তমানে কিছু চাওয়া, থাকে ভবিষ্যতের রঙিন কিংবা সাদাটে ভাবনা। আর আমার আজকের এই ভাবনা অতীত নিয়ে। অতীতের ছোট্ট একটি ভুল, টার্ডি ক্যাপসুল খাওয়া নিয়ে। আজও আমি মনে প্রাণে চেষ্টা করছি টার্ডি ক্যাপসুলের চাবি খুঁজে বের করার, কিন্তু এখন আর চাবি খোঁজার দরকার মনে করছি না। আমার অরিজিনাল তো সামনে দাঁড়িয়ে।
এখন সে ভেতরে যাবে, পিসি সরিয়ে লকার বের করবে, কম্পিউটারে বাবার টেস্ট করা অডিও ভিডিও রেকর্ড শুনবে, দেখবে, তারপর তারপর টার্ডি ক্যাপসুল খেয়ে মাইন্ড ট্রাভেলে আসবে। কিন্তু আমি তো কোনো মতেই হতে দেব না। আজ যদি ওকে টার্ডি ক্যাপসুল খাওয়া থেকে বিরত রাখতে পারি, হতে পারে আমি বেঁচে যাবি, হতে পারে আমি বেঁচে যাই। একবার ভেবেই দেখুন না, যদি আমার অরিজিনালকে টার্ডি ক্যাপসুল খেতে না দিই, তাহলে সে বেঁচে যাবে, আর সে বেঁচে যাওয়া মানেই তো আমার বেঁচে থাকা। দারুণ দুটো দেয়াল ঢলে পড়েছে, দুজনে নাক ডাকছে, এই বুঝি ওদের ডিউটি। অনায়াসে ল্যাবের ভেতরে চলে এলাম। নিঃশব্দে এগিয়ে এসে যখন মূল ঘরে পা রাখলাম, আমার অরিজিনাল ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। এই যা, ক্যাপসুল খেয়ে ফেললো যে! তার হাত থেকে কাচের শিশি ফ্লোরে পড়তেই ভেঙে টুকরো টুকরো কাচের অংশ এদিক ওদিক ছড়িয়ে পড়ল। কাঁচ ভাঙার শব্দে বাইরে ঘুমন্ত দারোয়ান দুটো ছুটে এলো। আমি অন্ধকারে দেয়ালের এক কোণে লুকিয়ে পড়লাম। দারোয়ানরা যখন আমার অরিজিনালকে ধরে তুলছিল, আমি চুপি চুপি বেরিয়ে এলাম। আমার কি হবে? অন্ধকার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার দিলাম, চাবি মহাশয়, কোথায় আপনি? এই তো এখানে। কথাটি শুনে থমকে দাঁড়ালাম। কি আশ্চর্য, চাবি কথা বলছে! পাশ ফিরে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। এই বুঝি দি আনএক্সপেক্টেড অচেনা মেয়েটির মৃত্যুর আগে তার নাম বলেছিল বারিশ। সেই মৃত বারিশ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার নিঃশ্বাস ঘন হয়ে গেল, শ্বাসকষ্ট হচ্ছে। মেয়েটি আমার হাত চেপে ধরে বলল, ভয় নেই, আমি ভূত নই। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, বললে হলো? মৃত মানুষ আমার সামনে দাঁড়িয়ে, আমি শান্ত থাকি কিভাবে? আপনি তো মারা গিয়েছিলেন, আবার ফিরে এলেন কিভাবে? আমি ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম। মেয়েটি মৃদু হেসে বলল, মাইন্ড ট্রাভেলের চাবি পেয়ে গেছি। তাই নাকি? কিভাবে পেলেন? কোথায় সেই চাবি? মেয়েটি বোকার মতো হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, এখনো বুঝতে পারেননি? না তো, কি বুঝবো? আমি বললাম, মৃত্যুই মাইন্ড ট্রাভেলের একমাত্র চাবি। আপনার বাবার ছুরিঘাতে নিহত হবার পরই আমি পৃথিবীতে ফিরে গিয়েছিলাম। চোখ খুলতেই মাথায় এলো, আরে আমি বেঁচে ফিরলাম কিভাবে? আমাকে তো খুন করা হয়েছিল। তখনই বুঝলাম মাইন্ড ট্রাভেলে এসে 24 ঘন্টার মধ্যে মরতে হবে। মৃত্যুই মাইন্ড ট্রাভেলেরই চাবি। কিন্তু এখানে ফিরে এলেন কিভাবে, আর কেনই বা এলেন? বারে এখানে এসে আপনাকে চাবির কথা না বললে আপনি ফিরে যেতেন পারতেন পৃথিবীতে। আমি এসেছি আপনাকে বাঁচাতে, আপনাকে পৃথিবীতে ফিরতে সাহায্য করার জন্য। কিন্তু কিভাবে এলেন? যেভাবে প্রথমবার এসেছিলাম, টান্ডে ক্যাপসুল খেয়ে। পৃথিবীর সর্বশেষ ক্যাপসুল তো আমি খেয়েছি। তাছাড়া বাবা এখন জেলে, আপনি দ্বিতীয় ক্যাপসুল কোথায় পেলেন? মেয়েটি খানিকটা গম্ভীর ভাব নিয়ে বলল, আপনার বাবার থেকে দুবার ক্যাপসুল একসাথে কিনেছিলাম। পৃথিবীতে ফিরে গিয়েই দ্বিতীয় ক্যাপসুলটা খেয়ে ফেললাম। যাক, ভালোই হয়েছে, দুজনে একসাথে পৃথিবীতে ফিরব। মেয়েটির চোখ জুড়ে জল নেমে এলো, চোখ মুখ ফ্যাকাশা হয়ে গেল। সে ভাঙা ভাঙা গলায় নিচু স্বরে বলল, বড় ক্লান্ত লাগছে, আপনার কাঁধে একটু মাথা রাখি। ততক্ষণে আমরা ঘাসের বুকে বসে পড়েছি। আমার সম্মতি পেয়ে আলতো করে মাথা রাখলো, ভেজার চোখে আমার দিকে তাকালো, কাঁদো কাঁদো গলায় বলল, আমার আর পৃথিবীতে ফিরে যাওয়া হবে না। আমি খানিকটা বিচলিত হলাম। মেয়েটির কথাটুকু বিষাক্ত কাঠার মতো মনে হলো। অন্য সময় হলে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু না, এখন আমি বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। মেয়েটি কাঁদছে, ফুপিয়ে কাঁদছে, নীরব আর্তনাদ মিশে আছে তার কান্নায়। এই মুহূর্তে একটা প্রশ্ন বারবার মনে আওড়াচ্ছে, কেন সে পৃথিবীতে ফিরে যেতে পাবে না? কেন সে পৃথিবীতে ফিরে যাবে না? কেন যাবে না পৃথিবীতে? আমি জানতে চাইলাম। মেয়েটি আমার থেকে খানিকটা দূরে গিয়ে বসলো, দু হাত দিয়ে চোখের জল মুছে বলল, একজন মানুষ একবারই মাইন্ড ট্রাভেল করতে পারবে, দ্বিতীয়বার ট্রান্ডি ক্যাপসুল খেলে মাইন্ড ট্রাভেলে আসতে পারবে ঠিকই, ফিরে যাওয়ার আর হবে না, মস্তিষ্কেই মারা পড়বে। আর যদি 24 দিন পূর্ণ হবার আগে মস্তিষ্ক মৃত্যুবরণ করেন? আমি বিস্ময় স্বরে বললাম, লাভ নেই, পৃথিবীতে ফিরে যাবার সব রাস্তা বন্ধ। আমার শরীরের মৃত্যু তখনই হয়েছে যখন আমি দ্বিতীয়বার ট্রান্ডি ক্যাপসুল খেয়েছি। শুধু মস্তিষ্ক জীবিত রয়েছে, সেটাও 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর মস্তিষ্ক আর কাজ করবে না। তাহলে কি আপনার পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই? না, নেই। বলে উদাসীন দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। তাহলে আমিও পৃথিবীতে ফিরে যাব না? কথাটা বলে শেষ করার আগেই একটি ধারালো ছুরি গিয়ে একের পর এক আঘাত করতে লাগলো। রক্তে আমার শার্ট ভিজে গেল মুহূর্তের মধ্যে।
ঘাসের বুকে ঘা এলিয়ে দিলাম। তখন আমি মস্তিষ্কে আছি, চেয়ে দেখছি মেয়েটিকে আমার পাশে হাঁটু ঘেঁষে বসে হাও মাও করে কাঁদছে। আমি আর চোখ খুলে রাখতে পারছি না, ইচ্ছে করলে কথা বলতে পারছি না, সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। তবুও হাত বাড়িয়ে দিতে মৃদু স্বরে বললাম, হাতটা ধরুন, আসুন একসাথে বাঁচি। সে আমার কথা শুনেছে কিনা জানি না, তবে আমার হাত ধরেনি, হাও মাও করে কেঁদেই চলেছে শুধু। চোখ খুলতেই দেখলাম হাসপাতালের বিছানায় শুয়ে আছি। উঠতে গিয়ে খানিকটা ব্যথা পেলাম। আবারও বিছানায় ঢলে পড়লাম। হাতে হ্যান্ডকাপ লাগানো, মাথায় ব্যান্ডেজ, বা হাতের কোনোইতে ব্যান্ডেজ। টার্ডে ক্যাপসুল খেয়ে ফ্লোরে পড়ে এই অবস্থা হয়েছে কি? চোখ খুলে দেখি নার্স ডেপ ডেপ করে আমার দিকে তাকালো, তারপর দ্রুত ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার ছুটে এলেন, আমার হার্টবিট চেক করলেন, চোখ দেখলেন। তারপর 6 মাস পর, দীর্ঘ 6 মাস পর জেল থেকে বেরোলাম। জেলখানার বাইরে পা রেখে প্রথমে স্থির করলাম বারিশের সাথে দেখা করব। জেলে থাকাকালীন উকিলকে দিয়ে বারিশের ঠিকানা জোগাড় করে রেখেছি। উকিল ব্রু কুচকে জিজ্ঞেস করেছে, মেয়েটি আপনার কি হয়? আমি সোজা জবাব দিয়েছি, আমার এক প্রিয়জন। উকিল মুখ ভার করে বলেছে, সো স্যাড। রিক্সা থেকে নেমে 2 মিনিটের পর ঠিক এখানকার শুয়ে আছে বারিশ। পাশেই তার মা বাবার কবর। কবরে লাগানো পিতলের সাইনে লেখা বারিশ নামটা জল করছে। দাঁড়িয়ে থাকতে থাকতে কখন সন্ধ্যা নেমে গেল খেয়াল করিনি। বাস করা শার্টের হাতলে চোখের জল মুছেছিলাম। দাড়িতে আপনাকে বেশ মানায় তো। কথাটা শুনে ফিরে তাকালাম। বিস্ময়কর স্বরে বললাম, আপনি বারিশ? গম্ভীর সুরে বললাম। গোফ রেখেছেন কেন? গোফ কেটে ফেলবেন। আবার ফিরে এলেন কিভাবে? আমি বললাম, এমন কোনো যন্ত্র কি নেই যার সাহায্যে আমি আবার জীবিত হয়ে যেতে পারি? প্রশ্ন এড়িয়ে জিজ্ঞেস করলো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সে আবারও বলল, কি পারবেন না এমন একটা যন্ত্রের সন্ধান করতে? সেটা কিভাবে সম্ভব? আমি বললাম। আপনি চাইলে সব সম্ভব। বলে দীর্ঘশ্বাস ছাড়ল সে। একা একা কি করে বিড়বিড় করছেন? কথাটা শুনেই স্তম্ভিত ফিরে পেলাম। তাকিয়ে দেখি খানিকটা দূরে অ্যাডভোকেট কমিরুজ্জামান দাঁড়িয়ে আছেন। আমি প্রস্তুত ভঙ্গিতে বললাম, উকিল সাহেব আপনি? এদিক দিয়ে যাচ্ছিলাম, অন্ধকারে আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলাম। আপনাকে একটা প্রশ্ন করি। করুন। এই খবর কি আপনার প্রেমিকার? আমি চুপ করে রইলাম। অ্যাডভোকেট করিমুজ্জামান বললেন, বলতে না চাইলে থাক। আচ্ছা, আপনার বাবা তো বহুদিন ধরে জেলে আছেন, তাকে বের করার জন্য কিছু করতে হবে নাকি? সে আমার মায়ের খুন করেছে, এবার শাস্তি পাক। বলেন কি? তাহলে তো আপনার বাবার বিরুদ্ধে মার্ডার মামলা ঢুকিয়ে দেওয়ার দরকার। তার আর দরকার নেই, তিনি আগামীকাল মারা যাবেন। আপনার বাবা আগামীকাল মারা যাবেন, সেটা আজ জানলেন কিভাবে? উকিল সাহেব বিস্মিত হয়ে বললেন, ডেথ দ্য কাউন্টার। সেটা কি জিনিস? একটি মেশিন মানুষের ছবি দেখে তার মৃত্যুর খবর আগে থেকে জানিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট আমাদেরকে গল্প বানাতে উৎসাহিত করে। যদি আপনারা গল্প দেখেন আর লাইকই না দেন তাহলে মনটাই খারাপ হয়ে যায়। আমরা একটা গল্পের কাজ করতে 2 থেকে 3 দিন সময় লাগে। আপনারা একটা গল্প ঘন্টাখানেক দেখলেই শেষ হয়ে যায়। তারপরও যদি ধৈর্য হারিয়ে একটা লাইক দিতে না পারেন, একটা কমেন্ট না করে চলে যান, তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে। সো প্লিজ গল্পটিতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, আপনার মূল্যবান মতামতটুকু জানান, তারপর যান। ধন্যবাদ সবাইকে।